hey guys, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। গাইস, আজকে একটা লিবিয়া থেকে ইতালিতে আসার একটা গল্পের কথা বলবো। জীবন সংগ্রামের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আমি তখন গ্রামের এক সাধারণ তরুণ। স্বপ্ন ছিল পরিবারের অভাব গোছাবো, একটা ভালো জীবন গড়ব। কিন্তু বাংলাদেশে কাজের সুযোগ একদমই নাই, আর যা পাই তাতে সংসারও চলে না। তা একদিন ঠিক করলাম কি যে ইউরোপে যাব। ইতালিতে যেখানে পরিচিতরা বলেছে ভালো বেতন পাওয়া যায়, ভালো ইউরো পাওয়া যায়, ভালো কাজ পাওয়া যায়। শুরুটা স্বপ্নের মতো ছিল আমার, পরে দুঃস্বপ্ন হয়ে গেল। বাংলাদেশ থেকে লিবিয়া, ভিসা বা বৈধ কোনো ব্যবস্থা ছিল না, তাই দালালের মাধ্যমে যেতে হলো। দালাল বলল সব ঠিক আছে, 6 থেকে 7 লাখ টাকা লাগবে, আর 1-2 মাসের মধ্যেই ইতালি পৌঁছে যাব। আমি বিশ্বাস করলাম। বাবা জমি বিক্রি করে টাকা দিলেন। প্রথমে দুবাই, তারপর মিশর হয়ে লিবিয়া পৌঁছালাম। লিবিয়ায় নামতে দালালরা বলল, এখন থেকে তোদের মালিক আমরা। আমাদের একটা ঘরে ঢুকিয়ে দিল, যেখানে 50 থেকে 60 জন আগে থেকেই বন্দি ছিল। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, পানি পর্যন্ত পর্যাপ্ত ছিল না। টাকা চেয়ে আমাদের উপর অত্যাচার চালাতো। অনেকের পরিবার টাকা পাঠাতে পারেনি, তাই তাদের পিটিয়ে আহত করা হতো। আমি ফোনে কাঁদতে কাঁদতে মাকে বললাম, আমাকে এখান থেকে বের করো না মা, আমি আর পারছি না। মা আরও টাকা জোগাড় করে পাঠালেন, 1 বস্তা টাকা পাঠালেন। তারপর আমাদের বুথে তুলে দিল। সেই ভয়ঙ্কর সাগরপথ। একটা নৌকায় 150 জনের বেশি মানুষ ছিল। ছোট কাঠের নৌকা, যেন একটু জোরেই উল্টে যাবে। লিবিয়া থেকে ইতালিতে যেতে 3-4 দিন লাগবে, কিন্তু আমাদের পানি বা খাবার ছিল খুবই কম। রাতের সমুদ্রের ঢেউ এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল এখনই ডুবে যাব। দ্বিতীয় দিন এক শিশু পানির অভাবে মারা গেল, কারণ পানি ছিল খুব অল্প। তার মা পাগলের মতো কাঁদছিল। আমরা সবাই চোখের পানি ফেলতে লাগলাম আর কাঁদতে থাকলাম ইচ্ছে মতো। এই বুঝি আমাদের কান্না আর পানি ঝরে না, কারণ জানতাম এই কষ্ট থেকে মুক্তি নেই। তৃতীয় দিনে একদল লোক পানিতে পড়ে যায়। আমরা তাদের বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ কেউ হারিয়ে গেল চিরতরে। আমি শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, এইবার তো অন্তত বাঁচিয়ে দাও। ইতালির উপকূলে পৌঁছানো। চতুর্থ দিনে আমরা ইতালির কোস্টগার্ডে দেখা পেলাম। তারা আমাদের উদ্ধার করে এক শরণার্থী শিবিরে নিয়ে গেল। আমরা বেঁচে গেছি, কিন্তু মনে হচ্ছিল অর্ধেক প্রাণ যেন সাগরেই ফেলে এসেছি। আজ আমি ইতালিতে আছি, কাজ করি। ইতালিতে পা রাখার পর প্রথম অনুভূতি ছিল স্বস্তির, কিন্তু খুব দ্রুত বুঝলাম আসল লড়াই এখনো বাকি আমার। আমাদের শরণার্থী ক্যাম্পে রাখা হলো। সেখানে থাকার জায়গা ছিল খুব ছোট্ট। অনেক মানুষের সঙ্গে ভাগ করে থাকতে হতো। খাবার মিলতো ঠিকই, কিন্তু ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। অনেক সময় পাস্তা খেতে খেতে আর ভাল লাগতো না, পাস্তা খেতে চাইতাম না। বাড়িতে কখনো আমি পাস্তা খাই নাই, 3 বেলা ভাত খেতাম, কিন্তু ইতালিতে এসে পাস্তা খাওয়ার আনন্দটা উপভোগ করতে লাগলাম। ইতালিতে যেসব খাবার খেয়েছি সবগুলো খাবার আমার অপছন্দের ছিল। এরপরও নিজেকে মানিয়ে নিয়েছি যে এইগুলোই এখন থেকে আমার খেতে হবে। আমার মতো অনেক মানুষ শরণার্থী আছে যারা ক্যাম্পের খাবার খেতে পারে না। প্রথম কয়েক মাস কোনো কাজই পাই নাই। ইতালির ভাষা জানতাম না, কোথায় কাজ খুঁজবো, কিভাবে কাগজপত্র ঠিক করব, কিছুই জানতাম না। পরিচিত কয়েকজন বলল, বাড়ির কাজ কর, হোটেলে বাসন মাজ, যত পারো টাকা পয়সা জমা কর। আমি এক রেস্টুরেন্টে কাজ পেয়ে গেলাম। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতাম, কিন্তু বেতন ছিল খুব অল্প। মালিক কথায় কথায় বকা দিত, কিন্তু সহ করা ছাড়া কোনো উপায়ই ছিল না। কারণ দেশে বাবা মা ভাই বোন আমার পাঠানোর টাকার জন্য অপেক্ষা করছিল, যে কখন আমি টাকা পাবো। কিন্তু আমি তো জানতাম যে আমি ইতালির ভাষা জানি না, কোনো কাগজপত্র নাই, এবং আমি যেই জায়গায় আমার ক্যাম্প পড়েছে সেখানে আমার কোনো রুজি রোজগার নাই, সেখানে কোনো কাজ নাই। কিন্তু আমি তো কোনো কিছুই করতে পারতেছি না। আমি শুধুমাত্র ক্যাম্পে বসে
শুয়ে আছি। কাগজপত্রের জন্য যুদ্ধ করতে লাগলাম। ইতালিতে থাকতে হলে বৈধ কাগজপত্রের দরকার, কিন্তু সেটা পাওয়া এত সহজ না। অবৈধ অভিবাসীদের অনেক সময় বছরের পর বছর অপেক্ষা করতে হয় এই কাগজের জন্য। আমি আবেদন করলাম, কিন্তু কোনো উত্তরই আসলো না। এদিকে পুলিশের ভয় থাকতো, যদি ধরা পড়ে যায় তাহলে হয়তো রিপোর্ট করে দিবে। একদিন কাজ থেকে ফেরার পথে পুলিশ আটকালো, কাগজ চাইলো, দেখতে পারলাম না। নিয়ে গেল থানায়, কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। ভয় পাচ্ছিলাম, যদি দেশে পাঠিয়ে দেয় তাহলে তো আবার বিপদ, কারণ অনেক লেনাদেনা করে দেশ থেকে আসছি। এখন যদি আমাকে পাঠিয়ে দেয়, তারপরে অল্প টাকায় বেতনে কাজ করি, বাড়িতে বা কই টাকা পাঠাইছি। কিন্তু ভাগ্য ভালো, আমাকে ছেড়ে দিল, তবে সতর্ক করলো, তোমার কাগজপত্র ঠিক করো, নয়তো সমস্যা হবে। এদিকে আমার কাজের জায়গা থেকেও মালিক চাপ দিতে লাগলো, তোমার কাগজ না থাকলে আমি বেশি দিন তোমাকে রাখতে পারবো না। আমি আরও চেষ্টা করলাম। অবশেষে এক আইনজীবীর সাহায্য কয়েক বছর পর রেসিডেন্স পারমিট পেলাম। সেদিন মনে হলো আমি সত্যিই নতুন জীবন পেলাম। আজ আমি ইতালিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছি। নিজের একটা ছোট্ট বাসা আছে, ভালো একটা কাজ করছি, বাবা মায়ের জন্য দেশে টাকা পাঠাই, ছোট্ট ভাইকে পড়ালেখা করাচ্ছি। কিন্তু এই জায়গায় পৌঁছাতে আমাকে অনেক পরিমাণ যুদ্ধ করতে হয়েছে। রাতে ঘুমালে এখনো মাঝে মধ্যে সেই সাগরের দুঃস্বপ্ন দেখি। কোনো এক জায়গায় ডুবে যাচ্ছি, কেউ বাঁচাতে আসছে না। লিবিয়ার সেই বন্দিশালার অন্ধকার ঘর, ক্ষুধার্ত মানুষের চেহারা, সাগরে হারিয়ে যাওয়া যুদ্ধের কথা আমার এখনো প্রতিদিন মনে পড়ে। আমি কখনোই বলতে পারবো না এই যুদ্ধের কথা, কারণ এটা আমার নিজের জীবনের সাথে সংগ্রাম হয়ে গেছে। ইতালিতে এসেছি বটে, কিন্তু এর পিছনের কষ্টের গল্পগুলো কেউ জানে না। আর যারা ইউরোপে আসার স্বপ্ন দেখে, তাদের শুধু একটা কথাই আমি বলবো, ভালোভাবে ভেবে নিও। এই পথ সহজ না। এই পথ জীবন কেড়ে নিতে পারে তোমার, তোমার পরিবারের, তোমার ভবিষ্যতে, তোমার বাবার জমানো অর্থগুলো তোমার শেষ হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে দরিদ্র সাগরের সাথে।